অনেক অনেক মৃত্যুর খবর আমরা পাচ্ছি। কখনো আমরা উখিয়ায় শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর পাচ্ছি। ৫ শিশু শিক্ষার্থী, পাহাড় চাপায় হেফজখানার ৮ শিশুর লাশ পাওয়া গেছে। যদিও ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আমি মনে করতে পারি আপনার সঙ্গে এই জলাবদ্ধতা নিয়ে, পাহাড় ধস নিয়ে বহু বহু লাইভ করেছি এবং প্রত্যেকবারই একই ঘটনা। যখন ঘটনা ঘটে যায়, মানবেতর পরিস্থিতি তৈরি হয়, তখন আমরা সেগুলো নিয়ে আলাপ করি। প্রশাসন তো আগে থেকেই একটা প্রস্তুতি নিয়ে রাখতে পারত। পার্বত্য অঞ্চলে এরকম দৃশ্য তো নতুন না। এবার কি কোনো গাফিলতি ছিল? একই সঙ্গে একটু বলবেন এখনকার আপডেটটা একটু, মিন্টু। গাফিলতি শক্ত বস্তু, কারণ কক্সবাজারের এক তৃতীয়াংশ এলাকায়, অর্থাৎ কক্সবাজারের 4 ভাগের 3 ভাগ এলাকায় হচ্ছে এখন মানুষ পাহাড়ে বসবাস করছে জি। এবং সম্পূর্ণভাবে বসবাস করছেন, এবং তারা হচ্ছে দিন যতই যাচ্ছে, এটা দীর্ঘ 1990 সাল থেকে শুরু হয়েছে। কক্সবাজারের নগরায়ণ করবার করার জন্য, বাসস্থান তৈরি করবার জন্য, জনবসতি বা জনসংখ্যা বৃদ্ধির সাথে কক্সবাজারের মানুষের থাকার চাহিদা বেড়েছে, এবং যার কারণে হচ্ছে কক্সবাজারে যখন আহ উম, জমি সংকট তৈরি হয়, তখন থেকে কিন্তু পাহাড়কে বেছে নেয় এবং পাহাড়ে মানুষ বসবাস করে। এটা প্রশাসন চোখে ডগাই হয়েছে, বন বিভাগের চোখে ডাকা হয়েছে। নাম সর্বস্ব তারা অভিযান পরিচালনা করেছে, এবং কিন্তু শেষ পর্যন্ত দখলদার যারা আছে, দখলবাজ যারা আছে, তারা পাহাড়কে তারা দখল করে নিয়ে সাধারণ মানুষের মাঝে সেটা বিলিয়ে করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে নাম সর্বস্ব। এবং আপনি জানেন যে এটা হচ্ছে যে বেলে মাটি, নরম মাটি, সেখানে যখন গাছপালা কেটে ফেলা হয় বা পাহাড়ের উপরিভাগ যখন কেটে ফেলা হয়, পাশাপাশি এটা নরম হয়ে যায়, ফাটল ধরে যায়, এবং এখানে ড্রেনেজ ব্যবস্থা নাই, যার কারণে পানি চলাচলের, বৃষ্টির পানি যখন পড়ে সেখানে পানি চলাচল করতে না পারে, সেগুলো পাহাড়ে ফাটল ধরে। অর্থাৎ সবকিছু মিলে পাহাড়ের উপরিভাগ যখন কেটে ফেলা হচ্ছে, পাহাড় যখন কেটে ফেলা হচ্ছে, পাদদেশে যখন বসবাস করছে, স্বাভাবিকভাবে বৃষ্টি হলে, ভারী বৃষ্টি হলেই কক্সবাজারে পাহাড় ধসের ঘটনা ঘটে। আপনি মনে থাকবে আপনার 2010 সালে কক্সবাজারে সবচেয়ে একদিনে 47 জন মারা গিয়েছে, সর্বসাকুল্যে 67 জন মানুষ মারা গিয়েছিল, সেখানে সেনা সদস্য ছিল। এবং তার ধারাবাহিকতায় পর্যায়ক্রমে প্রতি বছরই প্রায় 19 বছরে কক্সবাজার 370 জন মানুষ মারা গেছে, আজকের 5 জন যোগ বাদে। তাহলে হচ্ছে সবকিছু মিলিয়ে কক্সবাজারে পাহাড় ধসের সংখ্যা বাড়ছে, কিন্তু পাহাড় নিধন করে বসতি এখনো বন্ধ হচ্ছে না। প্রশাসন এটা কোনোভাবে বন্ধ করতে পারছে না, এবং প্রশাসনের নাকের ডগায়, যদিও বা কখনো কখনো আমরা শুনি প্রশাসন সেখানে বৈদ্যুতিক লাইন কেটে দিবে, মানুষকে সরিয়ে দিবে, এই ধরনের নানা পদক্ষেপ তারা গ্রহণ করছে, কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, বরঞ্চ এখন আরো পাহাড় কাটার সংখ্যা বাড়ছে, বসতির সংখ্যা বাড়ছে, যার কারণে মৃত্যুর মিছিলও দিন 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 চলছে। এখানে আজকে যে এখানে ঘটনা, একটা বিষয়টা যুক্ত করবেন কারণ একটু দেখুন, আমরা জানি যে যখন এরকম বৈরী আবহাওয়া হয়, তখন পাহাড়ের আশপাশে যারা বসবাস করেন তাদেরকে আগে থেকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য মাইকিং করা হয়, এবং তারা আসলে সেখান থেকে যেতে চান না, কারণ তারা জানেন তারা যদি একবারে পাহাড়ের জায়গাটা ছেড়ে যান, তারাও সেই জায়গায় ফিরতে পারবেন না, তাদের কোনো দাবি থাকবে না, একটা ভয় কাজ করে, যে কারণে তারা যায় না। এটা তাদের দিক থেকে বক্তব্য। এই আস্থাহীনতার জায়গাটা কি মানে কিছুটা হলেও কমানো গেল না এবার? না একেবারে গেল না, কারণ মাইকিং করা হয়েছিল। আহ, যখন আবহাওয়া অফিস বলছিল ভারী বৃষ্টি হবে, তখন প্রশাসনের পক্ষ থেকে কয়েকটা জায়গায় নাম সর্বস্ব হচ্ছে, মাইকিং করা হয়েছিল, কিন্তু মাইকিং কেউ সতর্কবাণী শুনেনি। এবং আপনি শুধু তাই নয়, গত 2 দিন আগে, অর্থাৎ একদিন গতকালকে এবং পরশুদিন, জি। এত সংখ্যক মানুষ মারা গেল, প্রশাসন এরপরে মাইকিং করলো, কিন্তু তারপরেও মানুষ পাহাড় থেকে নামে না, তাদেরকে বাধ্য করা হলো, কিন্তু তারপরেও তারা পাহাড় থেকে নামে না। কারণটা হচ্ছে ওই যে বললাম না, আত্মহীনতার জায়গা, তারা যদি নেমে যায়, তাদের যে তিলে তিলে গড়া যে সম্পদ, সহায় সম্বল, সেগুলো হচ্ছে যে যখন তারা আশ্রয় কেন্দ্রে যখন যায়, তখন সবকিছু চুরি হয়ে যায়, তখন আবার চোর ঢুকে যায়। এই অবস্থায়, এই দুর্যোগপূর্ণ অবস্থায়, এই জায়গা থেকে মূলত হচ্ছে তারা সেখান থেকে নামতে চায় না। মৃত্যু মাথায়, মৃত্যু জেনেও তারা সেখান থেকে নামতে চায়। আর কথা হচ্ছে যে কক্সবাজারে যে সমস্ত পাহাড়ে মানুষ বসবাস করেন, তারা হচ্ছে যে অনেকটা উদ্বাস্তু মানুষ, যারা হচ্ছে যে জলবায়ু উদ্বাস্তু মানুষ, যাদের থেকে মাটি নাই, তারা মূলত হচ্ছে যে যারা দখল করে রেখেছে পাহাড়, তাদের থেকে ভাড়া করে নিয়ে হোক, কিনে হোক, তারা হুম। সেখানে বসবাস করছে। তো এভাবে করে হচ্ছে কক্সবাজারে অনেক চেষ্টা হয়েছে, কিন্তু আসলে যে ধরনের তাদেরকে যদি পুনর্বাসনের ব্যবস্থা করা না হয়, কোথাও থাকবার জায়গা যদি তৈরি করে দেওয়া না হয়, তাহলে সেক্ষেত্রে তারা কোনোভাবেই এই জায়গা ছাড়ছেন না। আর কক্সবাজারে যে পাহাড়ে যে স্বল্প দামে যে জায়গা পাওয়া যায়, সেটা বাইরে কোথাও পাওয়া যায় না বলেই কিন্তু এই মানুষগুলো সেখানে যে বসতি স্থাপন করছে, এবং এই বসতির লাইনটা, মিছিলটা দীর্ঘ হচ্ছে, এবং মৃত্যু মিছিল কিন্তু একদম, বেড়ে একদম, চলছে। একদম। কামরুল ইসলাম মিন্টু, আপনি তো আছেনই। ব্যারিস্টার অসীম, দেখুন আমরা আসলে এই কথাগুলো যখন বলি,
বিগত সময় আমরা এটা বলছিলাম, প্রায় 12, 13, 14, 15 বছর ধরে আসলে নানামুখী মুখরোচক কথা আমরা শুনছিলাম। অনেক মাস্টার প্ল্যান নেওয়া হচ্ছে, চট্টগ্রামে জলাবদ্ধতা থাকবে না। তারপর আমরা দেখলাম যে সেখানে কখনো সিডিএ, কখনো সিটি কর্পোরেশন মুখোমুখি দ্বন্দ্ব থাকে এবং সমাধান হয় না, একই চিত্র। কোনো আশাবাদ আছে? নতুন সরকার ক্ষমতায় এসেছে। ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের কলিগ যে কথাগুলো বলছেন ইসলাম খুব মিন্টু জি। একটা বেশি আমি শুনতে পারিনি বা বোঝা যায়নি, জি তবে যতটুকু বুঝেছি মনে করেন আপনার জিস্ট যেটা, সেটা হচ্ছে কক্সবাজার নিয়ে আপনারা যে কথাগুলো বলেছেন, পাহাড় ধসের কথাটা বলেছেন। প্রথম কথাটা হচ্ছে পাহাড় ধসটা কেন হবে? আপনি ন্যাচারাল যেই অবস্থানটা ছিল কক্সবাজারে আপনি সেটাকে রাখেননি। এটা যে বা যারাই হোক না কেন বিভিন্ন সময়, আমার জন্মের পরে বেড়ে ওঠা কিন্তু কক্সবাজার। আমি ক্লাস 9 পর্যন্ত কক্সবাজার গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র ছিলাম। জি আমার মনে আছে যে আমরা যে জায়গাটা ছিলাম, আমাদের সমুদ্র সৈকত সড়ক, সৈকত পোস্ট অফিসের উল্টা দিকে, সেখানে তটিনী, তন্ময়, তনিমা, 5টা কটেজ ছিল, শৈবাল ছিল, সাগরিকা ছিল, আপনার 2টো মোটেল ছিল, উপল এবং প্রবাল। আমার মনে আছে লাবণী একটা ছিল। আমরা যখন আপনার হিমছড়ি বলে একটা জায়গা আছে যেখানে 2টো আপনার ন্যাচারাল ফল ছিল, জলপ্রপাত, সেখানে যেতাম আমরা সমুদ্রের চরে জিপ নিয়ে। আমার বাবা সরকারি চাকরি করতেন, তো সে সময় এসডিও ছিলেন কক্সবাজারে, তাদের জিপ ছিল, আমার বাবার জিপ ছিল, সরকারি কর্মকর্তাদের অফিসারদের মনে করেন যে কয়েকদিন ছিল। আমরা পিকনিক করতে যেতাম, আমার মনে আছে স্পষ্টভাবে। একটা পর্যায়ে এসে আমি দেখলাম যে মেরিন ড্রাইভ হয়ে গেছে, আপনি পাহাড় কেটে সেটা করেছেন অপরিকল্পিতভাবে। এদিকেও আপনার হোটেল হয়েছে, বসতি হয়েছে, এদিকেও আপনার হোটেল হয়েছে, রেস্টুরেন্ট হয়েছে, অনেক কিছু হয়েছে। এই যে আপনার ন্যাচারাল যেই একটা সোর্স ছিল আপনি সেটাকে নষ্ট করেছেন। আপনি মেরিন ড্রাইভ করবেন, আপনি সেটা করতে পারতেন, না, পৃথিবীর করে বিভিন্ন ফেললাম, জায়গায় এখন আছে। নষ্ট না, করে ফেললাম, এখন কি এখন করবো আমরা? আমি বলছি যে এই যে ডিজাস্টারটা যেটা, এইটা আপনি ম্যানেজ করতে পারবেন না। কারণটা হচ্ছে কি, সেম কথাটা আপনি চট্টগ্রামের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। একদম যে কিরকম, যে আপনি দেখেন চট্টগ্রাম তো পাহাড়ি একটা আছে, তাই না? তো তাহলে সেখানে কেন জলাবদ্ধতা হচ্ছে? তাই না? এখন কথাটা হচ্ছে যে আপনাকে একটা ভিশন থাকতে হবে যে আজ থেকে 20 বছর পর, 50 বছর পর কি হবে। আমরা কি করি যে আগামীকাল কি হবে আমাদের, তাই না? যে আগামীকালটাকে আমরা দেখছি, আমি আগামী 20 বছর, 30 বছর, 50 বছর পরে কি হবে, এই ভিশনটা আমাদের মধ্যে নেই। এটা যতদিন না থাকবে এই ধরনের ডিজাস্টারগুলো আপনি ফেস করতে থাকবেন। সাধারণ মানুষের যে একটা হচ্ছে যে ঝুঁকির কথা বলেন আপনি, জনজীবন বিপন্ন হতে পারে যে কোনো সময়। পাহাড় ধসে মানুষের মৃত্যুর কথা আমরা অনেক শুনেছি, চট্টগ্রামে হয়েছে, কক্সবাজারও সেম জিনিস কিন্তু দেখছি আমরা। এটা বিভিন্ন জায়গায় হবে। এটা আপনি এই যে শুধু যে বাংলাদেশের 2টো অঞ্চলের কথা বললেন, পাহাড়ের কথা বললেন আপনি, এটা কিন্তু সব জায়গায়। আপনি ঢাকা শহরের কথাই বলেন না কেন, আপনি মনে করেন যে রোড আপনার ওয়াসা আজকে খনন করছে, কালকে এসে ডেসা করবে, অমুক দিন টিএনটি করবে, অমুক দিন গ্যাস কোম্পানি করবে। এটার কেন একটা সমন্বিত উদ্যোগ নেওয়া হয় না যে আমরা অমুক সময় এই কাজটা করব, আপনাদের কিছু আছে কিনা? তাহলে একসঙ্গে করেন, ঠিকাদারকে আপনি 1 পয়সা খনন কাজের বিল পেমেন্ট করবেন। টেকনিক্যাল বিষয় যেগুলো আছে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের, আমরা যে এই যে গলদ খুঁজতে চাই, সমন্বিত- ব্যারিস্টার অজস্র গলদ আছে আমাদের পরিকল্পনায়, গলদ আছে, বাস্তবায়নের মধ্যে কারচুপি আছে, পরিকল্পনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নানা রকমের বাদ সাধার জন্য বিভিন্ন গোষ্ঠীও কাজ করে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখন একটা বড় ধরনের দুর্যোগ চলছে, একটা হেফজখানায় পাহাড় চাপায় 8 শিশু মারা গেল। মানে এখন আসলে করণীয় কি? তাৎক্ষণিক কোনো পরিকল্পনা, কোনো মুভমেন্ট, কোনো কিছু? আপনি তো এটাকে কমবেট করতে পারবেন না। জি এখন যদি আর্থকোয়েক হয় আমরা 3জন কি করব এখানে বসে? তাহলে মেনে নিতে হবে। হ্যাঁ, আপনাকে কনসিকুয়েন্সটা আপনাকে আচ্ছা। এনজয় করতে হবে, এছাড়া আপনার কিছু করার নেই। জুবাইর বাবু, আপনাকে যেটা করতে হবে যে প্রিভেন্টিভ মেজার বলে আমাদের কোনো কিছু নেই। এখন আধুনিক জ্ঞান বিজ্ঞান সেটা যেটা বলা হয় যে হ্যাঁ এখানে হবে কি হবে না, আমি এসে মনে করেন যে আপনি খুঁজে বের করতাম যে ভূমিকম্প হবে কিনা, 71 টিভিতে আপনার 71 জানালে আমি যাব কি যাব না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কথাটা হচ্ছে যে আপনার প্রিভেন্টিভ প্রিকশনারি মেজার এটা অনেক বেশি এসেনশিয়াল। বুঝতে পারছি। আপনি কিভাবে করবেন, আপনি পারবেন না, আপনাকে যেটা করতে হবে কি, আপনি মনে করেন যে একটা দুর্যোগ যদি ঘটে যায় সেটাকে আপনি কিভাবে আপনার উত্তরণ ঘটাবেন। আমাদের এই শহরে মনে করেন যে ফায়ার ব্রিগেডের গাড়ি কি যেতে পারবে, যদি কথার কথা একটা ধরি। বুঝতে পারছি। আমি এই জন্য মানে একটা ধারণা পেলাম আপনার কাছ থেকে। পরিকল্পনা করা উচিত জি আমি মনে করি। জুবাইর বাবু, দেখুন আমরা তো এই যে শেষ কথা যেটা বললেন ব্যারিস্টার অসীম, যে বড় পরিকল্পনার কথা, আমরা বড় পরিকল্পনা শুনি
কিন্তু সেটার কোনো কার্যকর বাস্তবায়ন রূপ আমরা দেখি না। আপনার কি মনে হয়, মানে 20-30 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়ার কারণেই এই চিত্র, নাকি দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণেই এই চিত্র, এবং আদত আমরা এখন প্রকৃতির কাছে অসহায়, আমাদের করার কিছুই নেই? প্রথমত আপনি জানেন, আমি যদি মেলতাসের জনসংখ্যা তথ্য দিয়ে শুরু করি কথাটা, যে প্রকৃতি কিন্তু প্রতিশোধ নেবে। আপনি যখন প্রকৃতি ধ্বংস করে ফেলবেন, এটা অসীম ভাই কিছুটা বলেছে, জি। যে আমরা আসলে কি এই উখিয়া অঞ্চলটা, আমি নিজেও অনেক কাজে আমি সেখানে গিয়েছি, বন কিন্তু নেই সেখানে, এবং এই বনের পুরো অঞ্চলটাকে কিন্তু আমরা ধ্বংস করে ফেলেছি। এবং এই যে একটা ধরেন একটা প্রবলেমটা কি, রোহিঙ্গাদের যে প্রবলেমটা আপনি যদি আপনার চিন্তা করে দেখেন, এই রোহিঙ্গাদের এই প্রবলেমটা কিন্তু এটা আজকের না, দীর্ঘদিনের একটা প্রবলেম এবং এটা আন্তর্জাতিক সমস্যা। তাইলে আমরা আমাদের দেশটার জন্য আমরা কেউ এই সমস্যাটা সমাধান করতে পারলাম না এখন পর্যন্ত। পয়েন্ট হচ্ছে এটা, আমি আমার প্রকৃতিকে কেন ধ্বংস করতে দিলাম? এখন আমার এই প্রকৃতি সে প্রতিশোধ নেবে, এটা তো খুব স্বাভাবিক। আচ্ছা, এখন আমাদের করণীয় কি, যেটা হয়ে গেছে, যেটা সেখানে দেখেন আমরা সবসময় বলি প্ল্যানিং, সরকারের দোষ, এটা দোষ, সেই দোষ, আমরা দোষ খুঁজলে অনেকের দোষ খুঁজে পাবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যারা নাগরিক, আমরা সচেতন কিনা। চট্টগ্রামের জলাবদ্ধতার কথা বলছেন আপনি, আমি চট্টগ্রামে ওই যেই মানে খালগুলো, ছোট ছোট খালগুলো বা নালাগুলোকে আমি দেখেছি পরিপূর্ণ হচ্ছে মানুষের ওয়েস্ট দিয়ে। এটা কি অন্য ভিন গ্রহের মানুষ ফেলেছে এখানে? চট্টগ্রামের মানুষ ফেলেছে। তাহলে আমাদের যেটা হচ্ছে যে আমরা যেই ধরনের সচেতন হওয়া উচিত একজন নাগরিক হিসাবে, সেটা যদি আমরা না হই, তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন, সরকার সুন্দর করে ধরেন মনে করেন প্রত্যেকটা খাল পরিষ্কার করে দিলেন, আমি পরের দিন যে আমি এমন কোনো কিছু নাই যেটা ফেললাম না, তাহলে আপনি কিভাবে সেই জায়গাটাকে আপনি পরিত্রাণ পাবেন? আপনি মনিটরিং ব্যবস্থা থাকবে, মানুষ ঠিকঠাক মতো সেটা করছে কিনা। এই মনিটরিং বিষয়টা আপনি যদি বলেন যে আমি শুধু মনিটরিং উপর রাখবো নাগরিকদের, এটা হবে না। এই অভ্যাসটা নাগরিকদের বুঝতে হবে যে আমি নাগরিক হিসেবে আমার দায়িত্বটা কি। তো আমি সেই জায়গাতে যদি আসি, তাহলে আমি মনে করি সেই জায়গাতে আমাদের যেমন একদম স্ক্র্যাচ লেভেল থেকে আমাদের অনেক কিছু শুরু করতে হবে, শুধু এটা না। আপনি যদি মনে করেন যে যেমন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে আরম্ভ করে আপনি প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কিন্তু দেখেন, আমাদের অর্থনীতি ধ্বংস, আমাদের রাজনীতি ধ্বংস, আমাদের সমাজনীতি ধ্বংস, আমাদের কালচার ধ্বংস, কোথায় ধ্বংস করেনি 17টা বছর। এই জায়গা থেকে এরকম একটি সরকার কিন্তু শুরু করেছে। অফকোর্স আমি জানি সরকারের এটা বিশাল বড় একটা স্ট্রাগলিং টাইম। এই সময়ে কিন্তু আবার আমরা যারা নাগরিক আছি, আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে। একদম। আমি একটা বিরতিতে যাব, যাওয়ার আগে কাউন্সিলর মিন্টু 1 মিনিটের মধ্যে দুটো তথ্য আপনি আমাকে দেবেন। প্রথমত, একটু আগে আমরা বলছিলাম যে ঢাকার যে রাডার, সেই রাডার দিয়ে আসলে আমাদের ঢাকার আবহাওয়া অফিস কক্সবাজারের আবহাওয়ার খবর জানাচ্ছে। তারপরও আপনি যদি একটু জেনে থাকেন আবহাওয়ার আপডেটটা কি, এবং কুতুপালং ক্যাম্প নিয়ে একটু সবার মনোযোগ সেদিকে, কারণ ভোগান্তি সেখানে ঘটেছে, দুর্যোগ সেখানে আরো একটু বেশি হয়েছে। ক্যাম্পের অবস্থাটা কি একটু বলবেন আমাদেরকে ছোট করে? জি। রাডারের যে কথাটা বলছেন 2023 সালে এটা হচ্ছে যে নষ্ট হয়ে গেছে। ওখান থেকে যে রাডার থেকে যে ডেটা পাওয়ার কথা আবহাওয়া, সেটা পাচ্ছে না। এটা একটা বড় সমস্যা। সঠিক সময় সঠিক তথ্যটা কক্সবাজারের মানুষ পাচ্ছে না। যার কারণে আবহাওয়া অফিস সেই তথ্য দিতে পারছে না। এটা একটা বিষয়। আর রোহিঙ্গা ক্যাম্পের এখন পর্যন্ত 5 জন নিহতের খবর আমরা জানি এবং 8 জন গুরুতর ভাবে আহত আছে। তাদেরকে কক্সবাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কিছু সরাসরি কাউন্সিল থেকে কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেহেতু আজকে বৃষ্টির দিনেও যেহেতু স্কুল চলেছে, সেজন্য স্কুল যারা চলতে না পারে বা বৃষ্টির সময় এই ধরনের কিছু টাইকিডস কিছু যে সমস্ত অতি ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা বসতি আছে সেখান থেকে সরিয়ে নেন ব্যবস্থা করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে বুঝতে পারছি, এবং আপনি তো আছেনই, আপনার মাধ্যমে প্রতিনিয়ত আমরা আপডেট পাচ্ছি প্রতিবেদন আকারে, সেগুলো জানতে পারবো। অনেক ধন্যবাদ কাউন্সিলর মিন্টু এই আপডেটগুলো জানানোর জন্য। এবং